নমস্কার, আমি আলাপন, আর আপনারা শুনছেন স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে, সাথে বেল আইকনটি প্রেস করে অল করে দিতে ভুলবেন না। আজ আপনারা শুনবেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার পটভূমিতে অন্য রকমের গল্প কালির খাঁড়া। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, দেবশ্রী ভট্টাচার্যের কলমে কালির খাঁড়া। পুটি, এই পুটি, কই গেলি রে? এই পুটি। বেশ চিন্তায় পড়ে গেল কালী। সবাই আছে কিন্তু পুঁটিই নেই। মহা মুশকিল হয়েছে এই পুঁটিটাকে নিয়ে। কখন যে কাছছাড়া হয়ে কোথায় উধাও হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। কালীর অন্য ছাগলগুলো লক্ষ্যে একেবারে লাইন ধরে চলে। কালী একটুর জন্য এদিক ওদিক হয়ে গেলেও তারা খুব একটা লাইনের এদিক ওদিক হয় না। কালী ছুটে এসে ঠিক ওদেরকে আবার ধরে নেয়। অবশ্য ওরা কেউই কালীর নিজের ছাগল নয়। বাবুইয়া গ্রামের সকলের বাড়িতে যত ছাগল আছে তাদেরকে রোজ সকালে এবং বিকেলে ওই দূরের বুড়ির মাঠের ঘাস খাইয়ে আনার দায়িত্বখানা সে নিজেই নিজের কাঁধে নিয়েছে। সকালবেলা মোরগ ডাকার সাথে সাথে সে ঘর থেকে বের হয়। তারপরে প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে ছাগলগুলোর নাম ধরে ডাকতে থাকে। ও জানকী, ও জগদ্ধাত্রী, আরে ও বৈষ্ণবী, কোথায় রে তোরা? চল, যেতে হবে তো অনেকখানি রাস্তা। আর ছাগলগুলোও যেন কালীর ডাকের জন্যই অপেক্ষা করে থাকে। আজকাল তো আবার ডাকারও প্রয়োজন হয় না। কালীর পায়ের আওয়াজ শুনলেই তারা ঘাড় নাড়িয়ে ঘন্টি বাজিয়ে তাদের মালিকদের ব্যতিব্যস্ত করে তোলে, যেন জানাতে চায়, আরে কি হলো কি, এবার তো বাঁধনটা খুলে দাও, আমাদের কালীমা এসেছে যে, এবার আমাদের যেতে দাও। ওদের প্রত্যেকের নামও কালীর নিজের দেওয়া। আর ছাগলের মালিকরাও যেন হাঁপ ছেড়ে বাঁচে, আর সারাদিনের জন্য তাদের কোনো চিন্তা করতে হবে না। কালী ওদের খাইয়ে ধুইয়ে আবার ঠিক সন্ধ্যার আগে সেখানেই নিয়ে আসবে। শাড়ির আঁচলটা শক্ত করে কোমরের সাথে বেঁধে দুপাশে দুটো কলা বেনুনি দুলিয়ে হাতে একটা বেতের কঞ্চি নিয়ে সে ভ্রু কুচকে সকলকে শাসায়। একেবারে সব কটা এক লাইনে চলবি। একটা যদি চোখ এড়িয়ে অন্য কারোর ক্ষেতের দিকে গেছিস না, এই যে দেখেছিস সেটা পিঠে পড়বে কিন্তু। সবাই একসাথে ম্যা করে এক সুরে ডেকে ওঠে। খানিকটা অভিযোগের সুর ভেসে আসে তাতে, যেন বলতে চায়, মোলো যা, কবে আবার আমরা তোমার হুকুমের অমান্যি করেছি শুনি? না, ওরা কেউই তেমন অমান্যি করে না, কিন্তু যত জ্বালা ওই পুঁটিটাকে নিয়ে। আসলে পুঁটির কোনো মালিক নেই। গেলবার বর্ষার সময় যখন গ্রামে প্রবল বন্যা হলো, তখন কালো মিয়া এবং তার গোটা পরিবার বন্যার জলে ভেসে গেল। কালো মিয়ার বাড়ির গরু ছাগলরাও রক্ষে পেল না। পুঁটির জন্ম হয়েছিল তার মাসখানেক আগেই। ছোট্ট পুঁটি কি করে যেন ভাসতে ভাসতে এসে কালীর উঠোনে ঠেকল। তারপর থেকে কালীর কাছেই থেকে গেছে পুঁটি। বর্তমানে যেমন অবস্থা পুঁটির, ঠিক তেমনই কালীর। দুজনেরই এই জগৎ সংসারে দুজন ছাড়া আর কেউ নেই। কালীর মা কালীকে জন্ম দিয়েই মারা যায়। বাবা মারা গেল গত বছরে। 12-13 বছরের মেয়েটা একা একাই নিজেই নিজের অভিভাবক হয়ে উঠেছে দিন দিন। গায়ের রংটা কালো, তাই এমনি তার নাম হয়ে গেছে কালী। সারাদিন লোকের বাড়ি ছাগল চড়িয়ে দেয়, তাই সন্ধ্যের পরে কখনো এর বাড়ি বা ওর বাড়ি থেকে দুটো খাবার ঠিক জুটে যায়। তাছাড়া বেলতলা গ্রামের বেশ বাড়বাড়ন্ত আছে। গাঁয়ের একটা বাপমা মরা মেয়ে না খেতে পেয়ে থাকবে তা হয় না, তাই ছাগল চড়ানোর ভাতটা এমনি এমনি দিয়ে দিয়েছে কালীকে, যাতে খাবারও জোটে এবং মানেও না লাগে। যেতে যেতে কালী আবার চিৎকার করে, পুটি, ও পুটি, কোথায় গেলি রে? কোনো উত্তর এলো না এদিক ওদিক থেকে। আস্তে আস্তে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে কালীর।
এর আগেও পুঁটি এমন করেই দলছাড়া হয়ে উধাও হয়ে গেছে বটে, কিন্তু কালির হাঁক কানে গেলে সে ঠিকই কোনো না কোনোভাবে ম্যাম্যা করে ডাকতে ডাকতে পাট পাতা চিবোতে চিবোতে ছুটে এসেছে। কিন্তু এবারে কি হলো? অন্যান্য ছাগলগুলোকে যার যার বাড়িতে ঠুকিয়ে দিয়ে সে গম্ভীর মুখে আঁচলে কিঁট পাকাতে পাকাতে ছুটল আবার। কবিরাজ খুড়োর মা বুড়ি ঠান্দি বললেন, ওই দেখ তো কান্দি, হন হন করি আবার চললি কোথায়? আরে মুখ পুরি, আজকে কচু বাটা করেছি, খাবি না? না গো দিদা, ছুটতে ছুটতেই জবাব দেয় কালী। আমাকে একবার পুটিকে খুঁজতে যেতে হবে। কোথায় যে গেল বদমাইশটা? একটা চাপা কান্নায় যেন কালীর গলাটা বুঝে এলো। ওই দেখো মেয়ের কান্দি, আরে সাজ পরি এলো যে, কোথায় খুঁজবি বলতো? আজ বাদে কাল অমাবস্যা, কালী পুজো এসেছে। এই সময় তেনারা ঘুরে বেড়ান। সাঁঝ পড়লে মেয়ে মানুষের এই সময় এমন করে বনে বাজারে ঘুরে বেড়াতে নেই রে মুখ পুরি। তিনাদের নাম শুনেই কালী একবার দুই হাত কপালে ঠেকালো। কে জানে সত্যি সত্যিই আবার তেনারা ঘুরে বেড়াবেন নাকি ওখানে। মোরল খুড়ো গল্পে বলেন, ভূত চতুর্দশীর দিন ভূতেরা নাকি উপর থেকে নিচে নেমে আসেন। সাঁঝের বেলা ছোট বাচ্চারা ঘুরে বেড়ালে তাদের ঘাড় মটকে দেয়। ও মাগো, কি সাংঘাতিক কথা! কিন্তু পুঁটি কোথায় গেল? তাকে না নিয়ে সে কিছুতেই বাড়ি ফিরতে পারবে না। বুকের কাছে হাতটা নিয়ে নিজেকেই সে নিজে সান্ত্বনা দিয়ে বলল, না না, ওসব কিছু হবে না। স্কুলের মাস্টার মশাই তো বলেন ভূত বলে কিছু হয় না, এসব আমাদের মনের ভুল। হ্যাঁ, মনে পড়েছে, কুসংস্কার। ও কিছু হবে না ঠান্ডি, পুঁটিকে খুঁজতে হবে। ঠান্দির তোবড়ানো গলা যেন মা বাপ মোরা মেয়েটার কথা ভেবে আরও খানিক তুবড়ে গেল। ওই দেখো মেয়ের কান্দি, তোর জন্য তো খাবার নিয়ে বসে আছি। কিরে, দুটো মুখে তুলবি না রে? না গো ঠান্ডি, পুঁটিকে না পেলে এখন আমার গলা থেকে ভাত নামবে না। কালী আর সেইখানে না দাঁড়িয়ে তার দুদিকের দুটো কলা বিনুনি দোলাতে দোলাতে ছুট্টে বেরিয়ে গেল। ঠান্দি আর তাকে আটকালো না। পুঁটিকে না নিয়ে যে মেয়ে শান্ত হবে না সেটা সবাই জানে। আর তাছাড়া বাপ মা মরা মেয়েকে এর চেয়ে বেশি ধমক দিয়ে আটকানোটা ভালো দেখায় না। পুটি, পুটি, ও পুটি রে! চারিদিকের সন্ধ্যাবেলার শাঁখ বাজার আওয়াজ ভেসে আসছে। মন্দিরে মন্দিরে ঘণ্টা বাজছে, আর তারই মধ্যে কালীর ওই পুঁটি পুঁটি বলে ডাক যেন একই রকম শাঁখের মুখে ফুঁ দেওয়ার মতোই শোনাচ্ছে। কালী আর পাঁচটা মেয়ের মতো নয়, একা একাই থাকে। বকা মারার শাসন করার লোক তার কেউ নেই। এর আগেও সে অনেক রাতে নদীর ধারে বট গাছে বাঁধা দোলনাতে আপন মনে দোল খেয়েছে অনেকবার। রাতের বেলা যখন সারা গ্রাম ঘুমিয়ে থাকে, তখন তার একা একা ঘুরে বেড়াতে দারুণ লাগে। আর ভয়টা কিসে তার? গ্রামের প্রত্যেকটা রাস্তা, গাছ, বনমালার সব তার চেনা। কিন্তু আজ এইভাবে সন্ধ্যাবেলায় পুঁটিকে খুঁজতে বেরিয়ে কেমন যেন ভয় ভয় করছে তার। কালী পুজোর আগে ভূত আসবে সেই ভেবে নাকি অন্য কিছু কে জানে। কালী আবারও জোরে হাঁক দিল, পুটি, পুটি, ও পুটি! পাশেই হরিমাধব খুড়োর বাঁশ বন। মনে হলো সেখান থেকে যেন চাপা খসখসে একটা শব্দ আসছে। কালী এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল। পুঁটি নাকি? দূর, পুঁটি ওইখানে কি করবে? পুঁটি বাঁশবনে ঢুকে কি করবে? ও বেটা নির্ঘাত কারোর খেতে গিয়ে পাট পাতা চিবোচ্ছে। কালী জানে কচি কচি পাট পাতা পুঁটির খুব প্রিয়। একদম গ্রামের শেষ প্রান্তে রেল লাইনের ধারে নবীন খুড়োর খেতে বেশ নতুন কচি কচি পাট শাক হয়েছে। এর আগে দু চারবার সেখানে গিয়ে কালী হানাও দিয়েছে। কে জানে আজ আবার সে সেখানে গিয়েই হাজির হয়েছে কিনা। কালী সেই দিকে যেতে গিয়েও আবার থমকে গেল। মনে হচ্ছে বাঁশবন থেকে কেমন একটা খসখসে শব্দ আসছে। কে জানে মনটা কেন যেন বারবার বলছে
পুঁটি ওইখানেই আছে। পুটি, ও পুটি! কালী থপথপ করে শুকনো পাতায় পা ফেলতে ফেলতে বাঁশবনের ভিতরে ঢুকল। কোথায় পুঁটি? কেউই নেই সেখানে। কালী আবারও বাঁশবন থেকে বেরিয়ে আসবে ভাবল, কিন্তু ঠিক তখনই পিছন থেকে আবার সেই খসখসে আওয়াজটা এলো। কিসের আওয়াজ ওটা? বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল কালীর। ঠান্দি যে বলল এখন নাকি আকাশ থেকে তিনারা নেমে আসেন, সেই রকম কিছু নাকি? রাতের বেলা যে ভূতেরা ঘুরে বেড়ায় এ কথা কে না জানে, কিন্তু এর আগে কালী তো এতবার ঘুরে বেরিয়েছে এদিক ওদিক, কখনো তো এ কথা মনে আসেনি তার। তবে এখন এই অন্ধকারে একটু আগেই তেনাদের কথা শুনে বুকের ভিতরটা কেমন যেন ঠিপ ঠিপ করছে তার। কে কে রে ওখানে? পুটি নাকি রে? মনের ভিতরে যতই ভয় থাকুক না কেন, মুখের ওপরে তার ছায়া দেখানো যাবে না। এই কথা কালীকে কেউই শেখায়নি, সে নিজে নিজেই শিখেছে। বুকের ভিতরটা মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠলেও গলার মধ্যে এক অদ্ভুত জোর এনে সে আবার ডাকল, ও পুটি! কিন্তু তবু কোনো উত্তর এলো না। কালী এইবারে নিশ্চিন্ত হলো, না, পুঁটি এখানে নেই। পুঁটি হলে এতক্ষণ ধরে কালীর গলার আওয়াজ পেয়েও মুখ বন্ধ করে থাকতো না। কালী একটা দীর্ঘশ্বাস ফেলে বাঁশবন থেকে বেরিয়ে আসতে গেল, কিন্তু আবারও স্পষ্ট শুনতে পেল একটা ছটাপটির শব্দ, আর তারপরেই পুঁটির ম্যা ম্যা বলে ডাক। কালী আকুল হয়ে বলে উঠল, পুটি রে, সেই কখন থেকে তোকে ডেকে চলেছি, কিন্তু উত্তর দিচ্ছিস না কেন? কালী এবার হুড়মুড় করে ছুটে গেল ভিতর দিকে, কিন্তু মনে হলো তার আগে কারা যেন পুঁটিকে চাপটে ধরে বাঁশবাগানের আরো ভিতর দিকে ছুটে গেল। কালী স্পষ্ট শুনতে পেল পুঁটির আকুল চিৎকার, জোর করে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে তাকে। কালী সামনে কিছু না পেয়ে একটা কচি বাঁশের একেবারে গোড়া থেকে টেনে তুলে মাথার উপর ঘোরাতে ঘোরাতে ছুটে গেল ভিতর দিকে। পুটি, পুটি দাঁড়া, দাঁড়া পুটি, আমি আসছি, আসছি আমি। ছুটতে ছুটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কালী। বাঁশবাগান শেষ হয়ে গেছে, সামনেই আছে তাল পুকুর। 7টা তাল গাছ ঘিরে আছে পুকুরটাকে। সেই পুকুরের ধার ঘেঁষেই কি যেন একটা শুয়ে আছে, উল্টো হয়ে মরার মতো। কালী মোড়ল মশায়ের কাছে গল্পে শুনেছে তালপুকুরে নাকি অনেক কাল আগে একটা দেবের উপদ্রব ছিল। সন্ধ্যার পরে এমন করে পাড়ের কাছে উল্টে মরার মতো শুয়ে থাকত সে, আর কেউ সামনে গেলেই হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে টেনে নিয়ে যেত জলের ভিতরে। আর একবার জলের ভিতরে দেউ টেনে নিয়ে গেলে সে মানুষ যে আর কোনোদিনও জলের উপরে উঠে আসতে পারে না। মোড়ল মশাই এও বলেছিলেন, দেউ যখন এমন ভান করে শুয়ে থাকে তখন তার একটা পা থাকে জলের ভিতরে আর একটা পা জলের ওপরে। জল ছুঁয়ে না থাকলে নাকি দেহ শক্তি পায় না। কালী একবার গলা বাড়িয়ে দেখল, হ্যাঁ, এই লোকটার একটা পাও জলের মধ্যে লেগে আছে আর একটা পাড়ের কাদার মধ্যে ডুবে আছে। তবে কি? কালী এক পা করে এগিয়ে যেতে লাগলো। একেবারে লোকটার কাছে গিয়ে মুখটা নামিয়ে দেখতে যেতেই হঠাৎ করে এই লোকটা উঠে এসে কালীকে ধরতে এলো। উফ, কি ভয়ঙ্কর সেই মুখখানা! একেবারে কালো কুচকুচে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। 2 হাত মাথার উপরে তুলে বিকট শব্দ করে কালীকে ধরতে এলো সে। কালী ভয় পেয়ে চিৎকার করতে করতে উল্টো দিকে ছুটতে লাগলো। ততক্ষণে সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে। গ্রামের কোন বনমাদারে একখানা অনাথ মেয়ে কোন দেবের পাল্লায় পড়ে রাত বিরেতে দৌড়ে বেড়াচ্ছে, সে খবর আর কেই বা রাখবে। কালী দৌড়াতে দৌড়াতে সোজা তাদের বেলতলা স্কুল বাড়িটার কাছে গিয়ে থামল। স্কুলের হেডমাস্টার মশাই স্কুলের পাশেই একখানা ছোট টিনের চালা দেওয়া ঘরে থাকেন। এর আগে কালী যতবারই নৈশ ভ্রমণে বেরিয়েছে ততবারই সে দেখেছে হেডমাস্টারের ঘরে আলো জ্বলছে।
হেডমাস্টার মশাই কী সব পড়াশোনা করেন রাত জেগে। কালি ছুটতে ছুটতে এসে হামলে পড়ল হেডমাস্টার মশাইয়ের দরজায়। দুমদুম করে দরজা ধাক্কা দিতে শুরু করলো সে। হেডমাস্টার মশাইয়ের বই খাতা সরিয়ে দরজা খুলতে একটু সময় লাগবে, কিন্তু কালির হাতে এত সময় কোথায়? দরজা খুলতেই কালি চিৎকার করে বলে উঠল, কি 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 সব কথা বলেন বলুন তো আপনি? ভূত নেই বললেই হলো? মোড়ল খুড়ো ঠান্দি সকলে বলে রাতের বেলায় তেনারা ঘুরে বেড়ান, শুধু আপনি বলেন ভূত বলে কিছু হয় না। ও সব মিথ্যে কথা। এই তো একটু আগে আসতো একটা দেহ দেখে আমি ফিরলাম। উফ, বাবারে বাবা, আমার বুকটা একেবারে টিপ টিপ করছে। কালি এমন গড়গড় করে কথাগুলো বলে গেল যে মাস্টার মশাই প্রথমে ব্যাপারটা ধরতে পারলেন না। তিনি কলকাতার মানুষ, বিয়ে শাদী করেননি। চাকরি জীবনের শুরু থেকেই কখনো এই গ্রামে কখনো ওই গ্রামে ঘুরে বেরিয়েছেন। কিন্তু মাস্টার মশাই একটু অন্য ধাঁচের। তিনি যেন আরও প্রত্যন্ত গ্রামের দিকে পিছিয়ে চলেছেন। সেই কারণেই বোধহয় বয়সের তুলনায় কিছুটা আগেই হেডমাস্টারের পদটা তিনি পেয়েছেন। আর মাস্টার মশাইয়ের একটা গুণ বলা যায় বা বদগুণও বলা যায়, সেটা হলো তিনি যখনই যেই গ্রামে যান সেইখানকার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে থেকে ভয় বা কুসংস্কার তিনি দূর করার চেষ্টা করেন। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন গ্রহণ নিছকে একটা প্রাকৃতিক ব্যাপার। কোনো রাক্ষস সূর্য বা চাঁদকে কিলে খায় না, আর গ্রহণের সময় খাওয়া দাওয়া করলে কোনো মহা পাপও হয় না। আর এইসব আলেয়া দেও পেতনি এসব কিচ্ছু হয় না। কালী বরাবরই হেডমাস্টারের বড় প্রিয় ছাত্রী। তিনি যা বলেন কালী তার কলা বিনুনি নেড়ে নেড়ে সবটা খুব ভালো করে বোঝে। অবশ্য কালীর এটা একটা বড় গুণ, সে সকলের কথাই শোনে। হেডমাস্টার মশাইয়ের কথাও শোনে, আবার মোড়ল মশাইয়ের কথাও শোনে। তা সে যাই হোক, এখন এখানে কালীকে দেখে হেডমাস্টার মশাই বেশ খানিকটা অবাকই হলেন। অবশ্য তিনি খুব ভালো করেই জানেন যে এ মেয়ে নিশাচর। বাড়িতে বকুনি দেওয়ার কেউই নেই, কোনো অভিভাবক নেই ধারে কাছে। রাতের বেলায় ঘুমকে এ মেয়ে ভয় পায়। তাই প্রায়ই মাঝরাতে দেখা যায় এদিক ওদিক রাস্তাঘাটে নেচে বেড়াচ্ছে আপন মনে। কতবার তিনি দেখেছেন কালী আপন মনে জানলার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু আজ আজ কেমন যেন অন্যরকম লাগছে তার। সে প্রচন্ড ভয় পেয়ে আছে। ও মাস্টার মশাই, মাস্টার মশাই, কিছু শুনেছেন নাকি কানের মাথা খেয়েছেন? মাস্টারমশাই সত্যিই ভাবতে ভাবতে অনেক দূরে চলে গিয়েছিলেন। এমন সময় কালীর ধমক খেয়ে তার হুঁশ ফিরল। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলে? তখন আসলে ঠিক খেয়াল করিনি। আসলে একটা কঠিন অঙ্ক নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তো, তাই আর কি। হ্যাঁ, তো কি বলছিলে তখন? কালী তার কলা বিনুনি নাড়িয়ে নাড়িয়ে বলল, ভূত মাস্টার মশাই, ভূত! ওই যে তাল পুকুরের সামনে একটা দেহ দেখলাম। মাস্টারমশাই কথাটা শুনে, বলা ভালো যতটা না শুনে তার চেয়ে বেশি কালীর ভাবভঙ্গি দেখে হো হো করে হেসে উঠে বললেন, দোষ, যত সব উল্টো পাল্টা। কি দেখতে কি দেখেছো? ভূত বলে আবার কিছু হয় নাকি? আরে না, সত্যি বলছি, একটা ভূত দেহ দেখেছি, একটু বিশ্বাস করুন। কালীর সরল মুখের দিকে তাকিয়ে আকাশ পাতাল যাই ভাবুক না কেন সেটাই বিশ্বাস করতে ইচ্ছা করে। কিন্তু ছাত্রীর সামনে মাস্টারমশাইয়ের হার মেনে নেওয়াটা কি ঠিক দেখায়? মাস্টারমশাই ভ্রু কুঁচকে বললেন, দেওটা আবার কি? কালী ডান হাত দিয়ে কপাল চাপড়ে বলল, ওই দেখো কাণ্ড! দেহ কি আপনি সেটা জানেন না? হায় রে, এই মানুষটাকে নিয়ে যে আমি কি করি! মাস্টারমশাই কালীর কথার ভঙ্গি দেখে হেসে ফেলে আবার নিজেকে সামলে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। কালী যথারীতি তার কলা বিনুনি দুলিয়ে দুলিয়ে বলতে লাগলো, আরে যারা জলে ডুবে মরে যায় তাদের দেহ বলে। তারা জলের নিচে কিংবা পাড়ের কাছাকাছি ঘাপটি মেরে বসে থাকে, ঠিক কুমিরের মতো। যারা জলের উপরে থাকে তারা একটা পা জলে ডুবিয়ে রাখে, জল থেকেই শক্তি পায় তারা। তারপর কেউ সামনে গেলে তাকে একেবারে বাঘের মতো ঝাঁপিয়ে হালুম করে ধরে, তারপর আস্তে আস্তে তাকে জলের ভেতরে নিয়ে যায়। আর একবার যদি জলের ভেতরে নিয়ে যায় তাহলে তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। কালীর কথার ভঙ্গি দেখে আবারও হেসে ফেললেন মাস্টারমশাই।
ও, তাই নাকি? তা তুমিও বা এত রাতে তালপুকুরের ধারে কি করছিলে? আমি কি এমনি এমনি গেছিলাম নাকি ওই তালপুকুরে? সেই সন্ধে থেকে পুটিকে খুঁজে পাচ্ছি না। সারা গ্রামে চষে বেড়ালাম, তারপরে রাতের বেলায় বাঁশবাগানের ভেতরে পুটির ডাক শুনলাম মনে হলো। আমি বাঁশবাগান পেরিয়ে ওই তালপুকুর অবধি ছুটতে গেলাম, কিন্তু ওকে খুঁজে পেলাম না। আর তালপুকুরের ধারে দেখলাম একটা দেও শুয়ে আছে ঘাপটি মেরে, আর একটু হলেই আমায় ধরে ফেলতো। মাস্টারমশাই অনেকটা কষ্ট করে নিজেকে সামলে রেখে সবটা শুনলেন, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। হো হো করে হেসে উঠলেন আবার। কালী মুখটা গোমড়া করে তাকিয়ে রইল মাস্টারমশাইয়ের দিকে। খুব না, শুধু হাসছে। বলছি আমি নিজের চোখে দেখেছি। আর একটু হলে আমার ঘাড় মুটকে দিত, আমাকে চলে টেনে নিয়ে যেত। তখন খুব ভালো হতো, তাই না? কালী মরে যেত, আর কোনোদিন কালীকে দেখতে পেতেন না। কালীর মা মরেছে, বাপ মরেছে, একদিন কাউকে কিচ্ছুটি না বলে এমনি করে আমিও মরে যাব। এক মুহূর্তের জন্য মাস্টারমশাইয়ের গলার কাজটা কি যেন একটা আটকে গেল। তাড়াতাড়ি করে মুখ চেপে ধরে বললেন, ছি, এভাবে বলতে আছে নাকি? তোমাকে ভূতে টেনে নিয়ে যাবে তাই আবার হয় নাকি? জানো না, মা কালী হলেন ভূতেদের গুরু। তিনি সমস্ত ভূতেদের শাসন করেন। আর কালীকে নাকি ভূতে ওই কি বললে যেন, হ্যাঁ, দেওতে টেনে নিয়ে যাচ্ছে বললেই হলো। ওই ভূতটার আর জন্মে মুক্তি লাভ হবে না। কালী তার মাস্টারমশাইয়ের কথাগুলো কি বুঝল কে জানে, কিন্তু সেটা শুনে ফিক করে হেসে উঠল। আর কালীকে দেখে মাস্টারমশাইও হাসলেন, কিন্তু কালীর মুখের ভার একটুও কমল না। আমি সত্যিই বলছি মাস্টারমশাই, আমি ভূত দেখেছি। ও আমাকে ঘাড় মটকাতে আসছিল, আমি কোনো মতে পালিয়েছি। মাস্টারমশাই আলতো করে হেসে বললেন, না রে কালী, ওটা ভূত নয়, মানুষ। এইসব পালা পার্বণের সময় লোকের ঘরে টাকা পয়সা আসে, তাই কিছু চোর চাঁচোর নানা উদ্দেশ্যে রাতের বেলায় ঘুরে বেড়ায়। এদেরকেই বড়রা ভূত বলে ভয় দেখায়, যাতে তোর মতো ছোট্ট পাগলিরা রাতের বেলায় অযথা ঘুরে না বেড়ায়। তুই নির্ঘাত কোনো চোরকে দেখেছিস। চোর? মহা চিন্তায় পড়ে গেল কালী। সে ভূতের বদলে একটা চোরকে দেখেছে। কি চুরি করতে এসছিল চোরটা? কার বাড়িতে শীত কাটছিল? অনেক ভাবনা চিন্তা করে তার মনে পড়ল, পুঁটিকে তো সে খুঁজেই পেল না। ওই বাঁশবনে সে স্পষ্ট শুনেছিল পুঁটির গলা। তবে কি চোরটা পুঁটিকে চুরি করতে এসছিল? ছাগলটা এনেছিস? হ্যাঁ ঠাকুর মশাই, অনেক কষ্টে এনেছি। বাপ রে বাপ, কালী একেবারে দুহাতে আগলে রাখে ছাগলটাকে, কিছুতেই দু চোখের আড়াল করে না। একবার একবার ওই পাট খেতে ঢুকেছিল, অনেক কষ্টে তাকে নিয়ে পালিয়েছে। তাও একবার পড়ে গেছিলাম ওর চোখে। এই ছাগলটাও তো তেমনি ঢ্যাঁটা, কিছুতেই চুপ করে থাকবে না। মুখের মধ্যে ঝুড়ি বেঁধে দিলাম, ন্যাকড়া বেঁধে দিলাম, তাও সে কালীর গলা পেলেই ম্যা ম্যা করছে। শেষ ওই বলাই এই দেও সেজে কালীকে এমন ভয় দেখিয়েছে যে মেয়েটা একেবারে পো 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 করে দৌড় মেরেছে। নিতাই আর বলাই বেলেপাড়ার দুই বিখ্যাত চোর। সারা বছর ধরে ওদের কেউ পাত্তা দেয় না, খোঁজ খবরও রাখে না, বরং সবাই একটু দূরে দূরে থাকে। দুজনেই একেবারে পাকা চোর। লোকে বলে পাশ দিয়ে চলে গেলেই নাকি লোকের পকেট ফাঁকা হয়ে যায়। সে যাই হোক, সারা বছর কেউ এই লোক দুটোর খোঁজ না করলেও এই কালী পুজোর ঠিক আগে আগে নিতাই আর বলাইয়ের খোঁজ করেন স্বয়ং গ্রামের পুরোহিত মশাই। একটা ছাগল জোগাড় করে আনতে হবে মায়ের বলির জন্য। একটা ছোট্ট নধরকান্তি একেবারে অক্ষত। মায়ের কাজের জন্য চুরি তো আর চুরি নয়। নিজেদের গ্রামের ছাগল তো আর বলির জন্য আনা যায় না, তবে আশেপাশের গ্রাম থেকে একটা হৃষ্টপুষ্ট ছাগলকে টুক করে তুলে আনলে তেমন দোষ হয় না। তবে এবার সে ব্যাপারেও মুশকিল দেখা গেল। পুরোহিত মশাই নিজে খোঁজ খবর করেছিলেন, এবারে আশেপাশের গ্রামে ঠিক তার মন মতো ছাগল পাওয়া গেল না। অবশেষে এদিক ওদিক খোঁজ নিয়ে পছন্দ হলো তার পুঁটিকে। পুঁটি এই গ্রামেরই ছাগল, তবে এই গ্রামের হলেও সেভাবে কারো ছাগল নয় সে।
সে অর্থে পুঁটির কোনো মালিক নেই। হ্যাঁ, এটা ঠিক যে পুঁটি থাকে কালীর সাথে, কিন্তু কালীকে তো আর তার মালিক বলা যায় না। পুঁটিকে তুলে আনলে সেই রকম কোনো গণ্ডগোল হবে বলে তো মনে হয় না। পুরোহিত মশাই তার পৈতে দিয়ে দুবার পিঠ চুলকে বললেন, হইছে হইছে, আরো তো গল্পের ব্যাখ্যান করতে হবে না। এখনো কয়েকদিন বাকি আছে কালী পুজোর। এই কয়েকদিন ছাগলটাকে লুকিয়ে রাখতে পারবি তো? কালী কিন্তু বাঘ মানে না, এই গাঁয়ের সর্বত্র ঘুরে বেড়ায়, দিনে রাতে যেখানে সেখানে। হ্যাঁ, একবার যদি চোখে পড়ে গেলে কান্নাকাটি করে একবারে হাঙ্গাম খাড়া করে দেবে। এমনিতে কোনো অসুবিধা নেই, এই বাচ্চা একটা মেয়ে কি বা করতে পারবে, কিন্তু বাপ মা মরা অনাথ বাচ্চা, গাঁয়ের মানুষদের মেয়েটার উপর একটু অন্যরকম ভালোবাসা আছে। কোথা থেকে কি আবার কাণ্ড হয়ে যায় কে জানে। আমি বাবা কোনো ঝামেলায় যেতে চাই না। হাতে 2-4 দিন বাকি আছে, সেই 2-4 দিন কিন্তু ছাগলটাকে সামলে রাখার দায়িত্ব তোদের। সারা জীবন ধরে তো এই পাপ কিছু কম করিসনি, এর পরেও আবার তোরা চুরি চেঁচড়ামি করবি। তা মায়ের কাজ করে বলি ছাগলকে রক্ষা করে যদি একটু পুণ্য অর্জন করতে পারিস, দেখ তোদেরই মঙ্গল। নিতাই আর বলাই ছাগলটার গায়ে হাত বোলাতে লাগলো পরম মমতায়। বলাই একটু কম কথা বলে, কাজের কাজটা বেশি করে, আর নিতাইয়ের মুখে শুধু ফটর ফটর বুলি। সে হাসতে হাসতে বলল, ও নিয়ে আপনি কিছু ভাববেন না ঠাকুরমশাই, বলাই সবটা ভেবে নিয়েছে। হ্যাঁ, এই ছাগলটাকে নিয়ে আপনি আর একটু চিন্তা করবেন না। ওর গায়ে আমরা সাদা সাদা ছোপ মেরে দেবো, তারপর সকলের সামনে দিয়ে ওকে কোলে করে ঘুরে বেড়াবো, কেউ চিনতে পারবে না। হ্যাঁ, ও কালীর সামনে দিয়ে ঘুরে বেড়ালেও কোনো লাভ নেই। ছাগলটা হয়তো ম্যামা করে এগিয়ে যাবে, কিন্তু কিন্তু তাতে কি আর এসে যায় বলুন তো? কালী তো ওকে চিনতে পারবে না। পুরোহিত মশাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বেশ ভালো বুদ্ধি বের করেছে নিতাই আর বলাই, কিন্তু এ কথা তো আর বলা যায় না কাউকে। তিনি মুখ ঘুরিয়ে বললেন, এই ভালোই তো বুদ্ধি বার করেছিস মনে হচ্ছে। তা দেখা যাক কদ্দূর কি খাটে। মনে রাখবি, মায়ের পূজার যদি কোনো সমস্যা হয়, কোনো গোল বাঁধে, তাহলে কিন্তু তোরা মায়ের রোষে পড়বি। সারা জীবন যত পাপ করেছিস, প্রতি বছর এই বলির জন্য ছাগল জোগাড় করে এনেছিস বলে কিন্তু ছাড় পাস, নাইলে তো কবেই মায়ের কোপের আগুনে পুড়ে ছাই হয়ে যেতিস। আবার বলছি, মনে রাখবি কিন্তু, মায়ের পূজার জন্য ছাগল আনার দায়িত্ব তোদের। এনেছিস ভালো করেছিস, এখন পূজার কয়েকদিন বাকি আছে, ছাগলটাকে নিজেদের কাছে সুরক্ষিত রাখার দায়িত্ব তোদের। আর ছাগলের মুখ বাঁধার ভুল করবি না কিন্তু। মুখ টুক বাঁধতে গিয়ে ছাগলটা যদি কোনো ক্ষতি হয়, তাইলে কিন্তু ছাগলের জায়গায় এই তোদের হাড়ি কাটে তুলবো। বলির পশুকে অক্ষত রাখতে হয়। নিতাই আর বলাই কোনো কথা বলল না, চুপচাপ ছাগলটাকে নিয়ে নিজেদের টেড়ায় এসে হাজির হলো। এখনো সেইভাবে সকাল হয়নি, একটু বাদেই লোকের যাতায়াত শুরু হবে। একবার কালীকে ভয় দেখিয়ে পাঠাতে পেরেছে তারা, কিন্তু সে মেয়ে থামবে নাকি? আজ আবার আসবে সে, আর পুঁটিও হয়েছে আর এক কাঠি বাড়া। এইরাম দস্যি ছাগল নিতাই আর বলাই জন্মে দেখেনি। একটু চোখের আড়াল করলেই ফুরুত করে বেরিয়ে চলে যায়, কোল থেকে একবারের জন্য মাটিতে রাখা যায় না। আর এই গ্রাম পুঁটির খুব ভালো করেই চেনা, একটু বাঁধন আলগা করলেই ঠিক গন্ধ শুকে শুকে কালীর কাছে চলে যাবে। আর ওদিকে আবার অন্য মুশকিল আছে, বলির জন্য অক্ষত ছাগল চাই, একটু চেপে বাঁধতে ভয় হয় তাদের। যদি গলায় দড়ির দাগ থাকে, মাঝে মাঝে মনে হয় কঞ্চি দিয়ে পিটিয়ে ব্যাটাকে ঠান্ডা করে দিতে, কিন্তু তাহলে কি আর উপায় আছে? বলি দেওয়ার আগে ঠাকুর মশাই একবার ঘুরিয়ে ফিরিয়ে আগা পাস্তলা দেখবে। ছাগলটার গায়ে একটা কাটা দাগ, একটা জখমের চিহ্ন থাকলে তার উপায় নেই, একেবারে দক্ষ বাঁধিয়ে দেবেন পুরোহিত মশাই। কে জানে
সত্যিই হয়তো তখন নিতাই আর বলাইকেই হাড়ি কাঠে তুলে দেবেন তিনি। নিতাই আর বলাই পরম যত্নে পুঁটির সারা শরীরে আঁকিমুখি কাটল। দূর থেকে দেখলে তো নয়ই, কাছে গিয়ে দেখলেও চেনার উপায় নেই। তবে নিতাই আর বলাইয়ের সাহস হয় না। কালী এখনো হাজার কাজের ফাঁকে সব ছাগলদের ঘাস খাওয়ানোর মধ্যেও প্রায় ফাঁকতালে খুঁজে সারা গ্রাম ঠুঁ মেরে আসে। আর পুঁটি পুঁটি বলে ডাক শুনলেই পুঁটি কেমন যেন ঘাড় সোজা করে নড়াচড়া করতে শুরু করে। ভয়ের চোটে নিতাই আর বলাই পুঁটিকে নিয়ে ডেরার বাইরে যায় না, আর পুঁটিও বলিহারি যায়। কি যেন একটা সেও বোধহয় আন্দাজ করতে পেরেছে। আগে তো পাট শাকের ক্ষেতের কাছে গেলেই একেবারে ম্যা করে পাগল করে দিত, আর এখন মুখের সামনে পাট শাকের গোছা ধরলেও সে খেতে চায় না, মুখ ঘুরিয়ে বসে থাকে। মনে হয় যেন কয়েক কেজি কমেও গেছে। কে জানে এই নিয়ে না ঠাকুর মশাই আবার ক্যাচাল করে। কিন্তু কালী পুজোর ঠিক আগের দিন কালীর হাত থেকে পুঁটিকে বাঁচাতে পারল না নিতাই আর বলাই। কালী অভ্যাস মতো তার কলা বেনুনি দুলিয়ে দুলিয়ে গ্রামের আলপথ ধরে যাচ্ছিল। হাতে আর একটা দিন। ওদিকে পুঁটির অবস্থা এই কদিনে এমন হয়েছে যে ভালো করে গলা দিয়ে স্বরও বের হচ্ছে না। নিতাই আর বলাইয়ের মনে হতে লাগলো এ ছাগল বোধহয় চণ্ডীমণ্ডপের হাড়িকাঠ অবধি যেতেই পারবে না। ওরা দুজনে পুঁটিকে কোলে করে নিয়ে একটু বেরিয়েছিল। কে জানে, নিজে হয়তো খোলা মাঠে একটু ঘুরে বেড়ালে খাওয়া দাওয়া একটু করবে হয়তো। কালী কদাচিৎ স্কুলে যায়। বিশেষ করে সেদিন কানে আসে হেডমাস্টার বিজ্ঞান নিয়ে কিসব ছাত্রীদের ম্যাজিক দেখাবে। সেদিন সে নাচতে নাচতে ছাগলগুলোকে স্টেশনের ধারের মাঠে একলা রেখেই কয়েক ঘন্টার জন্য একটু স্কুলটা ঘুরে আসে। নিতাই দেখেছিল সেটা, যে কালী স্কুল গিয়েছে, আর সেটা দেখার পরেই পুঁটিকে নিয়ে তারা বেরিয়েছিল। কিন্তু হেডমাস্টার মশাই কি আর সারাক্ষণ ধরে ম্যাজিক দেখাবেন? হেডমাস্টার মশাইয়ের ক্লাস শেষ হয়ে যেতেই কালী ফাঁকতাল বুঝে বেরিয়ে এসেছে স্কুল থেকে। একেই পুঁটিকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ওদিকে যদি অন্য ছাগলগুলো নিখোঁজ হয়ে যায় তাহলে কি আর উপায় আছে? তাছাড়া কালীর একটা দায়িত্ব আছে তো। কালী আর পুঁটি প্রায় মুখোমুখি পড়ে গেল। পুঁটি ছুটে এসে কালীর পায়ের কাছে মুখ ঘষতে লাগলো। কালী প্রথমটা চমকে উঠল, আনন্দে প্রায় লাফিয়ে উঠে বলল, উমা, পুটি তুই এসেছিস? কোথায় ছিলি এতদিন? তারপরে তার গায়ের রংটা দেখে কেমন যেন থতমত খেয়ে গেল। হাব ভাব পুঁটির মতো হলেও এটা তার পুঁটি নয়। পুঁটি ছিল একেবারে কুচকুচে কালো, কিন্তু এর গায়ে যে সাদা সাদা ছোপ আছে। কালী পুঁটিকে কোলে নিতে গিয়েও থমকে গেল। কালী যে এমন করে কেন পিছিয়ে গেল, আর এমন করে হাঁ করে তার দিকে তাকিয়েই বা আছে কেন, সেটা বুঝতে পারছে না পুঁটি। বেচারা বড্ড আশা করে ছুটে এসছিল কালীর কাছে, এখন দুপা পিছিয়ে গিয়ে মাটিতে মুখ ঘষতে লাগল। এরকমটা তো পুঁটিও করত। যখনই কোনো ব্যাপারে চূড়ান্ত অভিমান হতো, সে এইভাবেই দুপা পিছিয়ে গিয়ে মাটিতে মুখ ঘষত। কালী এখনো ঠিক বুঝতে পারছে না। এদিকে নিতাই আর বলাই ভেবেছিল বুঝি তারা ধরা পড়ে গেছে, কিন্তু কালী আর পুঁটি দুজনে একসাথে মিলতে গিয়েও যে থমকে দাঁড়িয়ে আছে, সেটা দেখেই দুটো চোর ছুটে এসে পুঁটিকে কোলে তুলে নিল। পুঁটি দুজনের কাছ থেকে আপ্রাণ ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগল, কিন্তু বলাইয়ের অমন বলিষ্ঠ হাতের চাপে সে যে ছাড়াতেই পারল না। কালী অবাক হয়ে তাকিয়ে আছে বলাইয়ের দিকে। এটা বুঝি আপনাদের ছাগল? আগে তো কখনো দেখিনি বেলতলায়। বলাই আর নিতাই আর এক মুহূর্ত দেরি করল না। এখনো চিনতে পারেনি কালী পুঁটিকে, কিন্তু কতক্ষণ? এক নাগারে পুঁটির ডাক শুনতে শুনতে যদি একবার ঝাঁপিয়ে পড়ে তাহলে আর রক্ষে নেই। তাই যেতে যেতেই নিতাই বলল, হ্যাঁ, এই তো দুদিন হলো হাট থেকে কিনে নিয়ে এসেছি। এখনো ঠিক বস মানেনি, কিন্তু মেনে যাবে। কালী সামান্য হাসল।
ছাগলকে পোষ মানাতে আবার বেশি সময় লাগে নাকি? সে তো একবার আদর করে হাত বোলালেই সব ছাগল এমনিই বশ হয়ে যায়। নিতাই আর বলাই হাঁটা ছেড়ে এবার পা চালিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আর কালীও পিছন থেকে জোরে জোরে হাঁটতে হাঁটতে প্রায় দৌড়াতে শুরু করল। আমি ওই বেলতলার গ্রামে প্রায় সব বাড়ির ছাগলদের রোজ ঘাস খাওয়াতে নিয়ে যাই। আমার নিজেরও একটা ছাগল ছিল, কে জানে সে বেটা কোথায় চলে গেল, কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। আপনারা যদি বলেন আপনাদের এই ছাগলটাকে আমি রোজ অন্য ছাগলগুলোর সাথে স্টেশনের ধারে বড় মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারি, আমার কাছে ওরা খুব ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ, নিতাই আর বলাই তাদের চলার গতি আরো বাড়িয়ে দিল। কালী যেন আর পাল্লা দিতে পারল না তাদের সাথে। কিন্তু ওদিকে পুঁটি এক নাগারে ডেকেই চলেছে। যবে থেকে সে এই দুই চোরের পাল্লায় পড়েছে, তবে থেকে সেও হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছে যে তার সঙ্গে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আজকে কালীকে চোখের সামনে দেখতে পেয়ে সে যেন আবার বাঁচার আশা খুঁজে পেয়েছিল। কালী নিতাই আর বলায়ের পিছনে ছুটতে ছুটতে এক সময় ছোটা থামিয়ে দিল। কত আর ছোটা যায় এই দুপুর রোদ্দুরে? আর ওই দুজন কারা, ওদের তো ঠিক মতো চিনতে পারছে না কালী। নিতাই আর বলায়ের সঙ্গে বেলতলার বাকি মানুষজনের ভালো করে চেনাশোনা থাকলেও কালীর চেনার কথা নয়। চুরি করার মতো কালীর ঘরে আছেটাই বাকি। যার ঘরে কোনো ধনসম্পত্তি নেই, চোরের থেকে তার কোনো ভয়ও নেই। তাই নিতাই আর বলাইকে কালী ঠিকমতো চিনত না। এই মেয়ে, স্কুল পালিয়ে এই দুপুরে মাঠে মাঠে ঘুরছিস কেন রে? নিতাই আর বলাই প্রায় কালীর দৃষ্টির সীমানা থেকে উধাও হয়ে গেছে। ছাগলের ডাকটাও আর কানে আসছে না। তবু যেন একটা ডাক শুনতে পাচ্ছে কালী। একটু কান করে শুনলেই যেন শোনা যাচ্ছে। বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে মুচড়ে উঠছে তার। মাস্টারমশাই যে কখন এসে দাঁড়িয়েছেন সেটা খেয়াল করেনি কালী। মাস্টারমশাইয়ের ধমক খেয়ে ভ্যাবাচাকা হয়ে প্রথমটা ঠিকমতো উত্তর দিতে পারল না কালী। আবার কি? আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন তো তোকে মাঠে দেখলাম, এখন আবার এখানে কোন ফাঁকে পালিয়ে এলি শুনি? ক্লাস করতে ভালো লাগে না? ধুর, আমার ওদের ক্লাস ভালো লাগে না। তাছাড়া আমার কত কাজ জানেন, সব কটাকে রেখে এসেছি স্টেশনের ধারের মাঠে। আগে আমার পুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে মাস্টারমশাই হেসেই ফেললেন। তা স্টেশনের ধারে যাচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে আছিস যে বড়? আরে দাঁড়িয়ে আছি কি আর এমনি এমনি নাকি? এক্ষুনি একটা ছাগল দেখলাম, দেখতে একদম আমার পুটির মতো, শুধু গায়ে ছোপ ছোপ দাগ। আমার পুটি তো একদম এরকমই ছিল। মাস্টারমশাই আবার হাসলেন। এ মেয়ে এখনো তার ছাগলের শোক ভুলতে পারেনি। হ্যাঁ রে, কি করে বুঝিস রে তুই? সব ছাগলই তো একই রকম দেখতে। ইস, বললেই হলো। আমি আমার প্রত্যেকটা ছাগলকে চিনি, ওদের ডাক আলাদা, ওদের কথার ভাষা আলাদা। মাস্টারমশাইকে সে যত ভালো করে ছাগলটার হাবভাব বোঝানোর চেষ্টা করছে, তত বেশি করে মনে পড়ছে ওই লোকগুলোর কাছে ছাগলটা একেবারেই থাকতে চাইছিল না, বারবার তার কাছে আসার চেষ্টা করছিল। আচ্ছা, মুশকিল হয়েছে তো ছাগলটার হাবভাব। ডাকার ধরন সবই পুঁটির মতো, অথচ গায়ে যে সাদা সাদা দাগ। সেদিন বাঁশবনে সে স্পষ্ট শুনেছিল পুঁটির ডাক। আর তারপরে তালপুকুরের ধারে দেখেছিল দেওকে। মাস্টারমশাই বলেছেন দেও বলে কিছু হয় না, ওটা চোর ছিল। তবে গ্রামের কারো বাড়ি থেকে চুরি গেছে বলে তো শোনা যায়নি তেমন করে। তবে কি ওরা পুঁটিকে চুরি করতে এসেছিল? কি যে হলো কালীর! লোকগুলো যেই রাস্তা দিয়ে গিয়েছিল সেই দিকে ছুটতে লাগলো কালী। মাস্টারমশাই অবাক হয়ে বললেন, আরে, এই মেয়ের আবার হলো কি? অনেক দূর থেকে ভেসে আসছে কালীর গলা। আমার পুটিকে খুঁজতে যাচ্ছি মাস্টারমশাই। কেমন যেন অদ্ভুত লাগছে আজকে কালীকে। কালীর কলা বিনুনি যেন আলগা হয়ে আসছে। গ্রামের আলপথরে উদ্ভ্রান্তের মতো ছুটে যাচ্ছে কালী। দেখে মনে হচ্ছে যেন রক্তবীজকে নিধন করার জন্য মা কালী এমন করেই ছুটে বেরিয়েছিলেন প্রকৃতির বুকে।
কালী যে আবার পিছু নেবে সেটা আন্দাজ করেছিল নিতাই আর বলাই। গ্রামের ওই আলপথটা শেষ হচ্ছে ঠিক তালপুকুরের ধারে। তারপরে একটা রাস্তা চলে গেছে বাঁশবনের দিকে, আরেকটা রাস্তা এঁকে বেঁকে চলে গিয়েছে নিতাই আর বলাইয়ের ডেরায়। নিতাই পুঁটিকে নিয়ে চলে গেছে নিজের ডেরায়, কিন্তু বলাই আবার আগের দিনের মতোই ঘাপটি মেরে মুখে কাদা মেখে পড়ে রইল তালপুকুরের ধারে। ঠিক আগের দিনের মতোই কালীকে আটকাতে চায় সে। একবার যদি কালীর মনে এই তালপুকুর সম্বন্ধে ভয় ধরানো যায়, তাহলে সে আর কোনোদিনও এইদিকে আসবে না। কালী ছুটে আসতে আসতে হঠাৎ থমকে গেল। দেখল তালপুকুরের ধারে কাদার উপর কি যেন একটা নড়ছে। সেই রাতের কথা মনে পড়ে গেল কালীর। সে নিজের মনেই বলতে লাগলো, দেহ নয়, মাস্টারমশাই বলেছেন দেহ বলে কিছু হয় না। তাহলে এ নিশ্চয়ই ওই চোরটা যে আমার পুটিকে চুরি করে নিয়েছে। কালী এদিক ওদিক ভালো করে তাকালো। রাস্তার ধারে বাঁশের একটা কঞ্চি পড়ে আছে, সেদিন রাতেও ছিল। এখন দুপুরের খটখটে রোদ্দুর, তাই বোধহয় কালীর সাহসটা খানিক বেড়ে গেছে। সে শক্ত হাতে এগিয়ে গেল জলের ধারে। হ্যাঁ, ঠিক আগের দিনের মতোই লোকটা মরার মতো পড়ে আছে, সারা গায়ে কাদামাখা। একটা পা জলটাকে ছুঁয়ে আছে, আর একটা পা কাদার মধ্যে ডুবিয়ে রাখা। কালী চিৎকার করে বলল, আমি জানি তুমি দেহ নয়, তুমি চোর। আমার পুটিকে চুরি করেছো তুমি। কোথায় রেখেছো আমার পুটিকে বলো? বলাই তখনও কাদার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে। একদম পাকা অভিনয়, দেখে বোঝার উপায় নেই। কালী এবার সেই বাঁশের কঞ্চিটা হাতে নিয়ে এগিয়ে গেল আরো কাছে। একদম বলাইয়ের মাথার কাছে যেতেই ঠিক আগের দিনের মতোই হঠাৎ করে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল বলাই কালীর ওপরে। কিন্তু আজ কালীর মাথায় আগুন জ্বলছে। সে খুব ভালো করে জেনেছে এই লোকটা কোনো দেহ নয়, সে হলো একটা চোর। তার পুঁটিকে চুরি করেছে লোকটা। বলাই ঝাঁপিয়ে পড়তেই কালী তার ছোট্ট বাঁশের কঞ্চিটা দিয়ে পরম আক্রোশে বলাইয়ের মাথায় মারতে লাগলো। মরে গেলাম এ রে। একেবারেই অসম লড়াই। ছেড়ে দে। না কালী না কালীর ওই বাঁশের কঞ্চি কারোরই সাধ্য নেই যে বলাইকে আহত করতে পারে। তবে এমনভাবে একটা ফেরতা আঘাত আসতে পারে সেটা বোধহয় বলাই কল্পনা করতে পারেনি। তাই প্রথমটা একটু থতমত খেয়ে গেল। আর কালীর মধ্যেও যেন কোথা থেকে একটা অদ্ভুত শক্তি এসে গেছে। সে তার সবটুকু শক্তি দিয়ে বলাইকে কঞ্চিটা করে পেটাতে লাগলো। বলো আমার পুটিকে কোথায় রেখেছো, বলো আমার পুটিকে কোথায় রেখেছো? বলাই বোধহয় একবার চেষ্টা করেছিল যে পুঁটিকে তুলে তালপুকুরের জলে ফেলে দিতে, কিন্তু তখন যেন কালীকে কিরকম অন্যরকম লাগছিল। তার গলা বিনুনি খুলে গেছে, ঘন কালো চুল কোমর ছাড়িয়ে গেছে, চুলের গোছায় তার ছোট্ট মুখটা ঢেকে গেছে। দুপুরের রোদে তাতে সেই চুলে ঢাকা ছোট্ট মুখটা কেমন যেন চণ্ডী মণ্ডপের মা কালীর মূর্তির মতো মনে হচ্ছে। বলাই টাল সামলাতে না পেরে ফড়কে পড়ে গেল তালপুকুরের জলে। ওদিকে কালী দুই হাত আকাশের দিকে তুলে ছুটতে লাগলো। পুটি, পুটি কোথায় গেলি রে পুটি? পুটি! পুঁটি বোধহয় আস্তে আস্তে বুঝতে পেরেছে তার দিন শেষ হয়ে এসেছে। নিতাই আর বলাইয়ের কাছে আসার পর থেকেই সে কেমন যেন ঝিমিয়ে গিয়েছিল। আর সেদিন কালীর সাথে দেখা হওয়ার পরেও যখন তার মুক্তি হলো না, তখন থেকে সে আরো ঝিমিয়ে গেছে। খাওয়া দাওয়া আগেই ছেড়ে দিয়েছিল, এখন সে আর ডাকেও না, একপাশে পাথরের মূর্তির মতো পড়ে থাকে। কাল দুপুরের ঘটনার পরে নিতাই আর বলাই পুঁটিকে নিয়ে পাশের গ্রামে চলে গিয়েছিল। কালী যেভাবে ক্ষেপে উঠেছে ও ঠিক খুঁজে বের করবে। একটা রাত যে তারা কি করে কাটিয়েছে সে শুধু তারাই জানে। আজকে কালী পুজো, আজ রাতেই মায়ের পুজোর পরে বলি হয়ে যাবে। ছাগলটা কাটা পড়লে যেন শান্তি পায় নিতাই আর বলাই। ঠাকুরের মূর্তির পিছনে ছাগলটার মুখটা চেপে ধরে বসে আছে দুজন। একবার চোখাচোখি হলো ঠাকুর মশাইয়ের সাথে।
দেখো কাণ্ড, তোরা এই দুটোতে ঘাপটি মেরে বসে আছিস কেন? আর আবার ওই ছাগলটার মুখ চেপি ধরেছিস কেন? বললাম না, ছাগলটার কোনো অঙ্গহানি হলে কিংবা আঘাত লাগলে কিন্তু বলি হবে না। নিতাই এবারে খ্যাক খ্যাক করে উঠল। আপনি আর কথা বলবেন না তো? কি করে যে একে এখানে অবধি এনেছি তা শুধু আমরাই জানি। কালী এখন সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কথাটা শুনে পুরোহিত মশাই হেসে উঠলেন হো হো করে। কি কাণ্ড দেবদি, একটা বাচ্চা মেয়ের জন্য ভেবে তোদের এই অবস্থা! এত ভয় ওই পুস্কি মেয়েটারে? নিতাই আর বলাই চুপ করে গেল। কেন ভয় সে কথা তারা নিজেরাও জানে না, তবে এই মেয়েটাকে এইভাবে দেখলে ভয় করতে ইচ্ছা করে। নিতাই আর বলাই আজন্ম চুরি করে এসেছে, কতবার ধরা পড়েছে, মার খেয়েছে, জেল খেটেছে, আবার ছাড়া পেয়ে আবার চুরি করতে গেছে। কিন্তু কালীর যে রূপ তারা দেখেছে সেটা অন্যরকম। বলাইটা কম কথা বলে, কিন্তু এখন আর কথা না বলে যে কোনো উপায় নেই। সে বেশি ভনিতা না করে বড় স্পষ্ট করে জিজ্ঞাসা করল, আপনি ছাগলটারে কখন কাটবেন বলেন তো? এই তো রে, একটু বাদেই, আর একটু ধৈর্য ধর। আর একটু সময় বললেও সময় লাগলো বেশ কিছুক্ষণ। এদিকে মায়ের নামে জয়ধ্বনি হচ্ছে চারিদিকে, তুমুল আনন্দে ঢাকঢোল বাজছে। পুরোহিত মশাই পুজোর আসনে বসে মন্ত্র পড়ে চলেছেন। তার হাতের ইশারায় কয়েকজন নিয়ে এলো পুঁটিকে ঠাকুরের মূর্তির পিছন থেকে। তার গায়ে এখনো সাদা সাদা ছোপ। যারা পুঁটিকে চেনে তারা ঠিক চিনতে পারল না। পুরোহিত মশাই নিজে এসে একটা লাল জবার মালা পরিয়ে দিল পুঁটির গলায়। সে বেচারা কিছুই বুঝতে পারছে না। সামনে একটা লম্বা ভিড়, বেশ কিছু চেনা মুখ আছে, কিন্তু সে যাকে খুঁজছে তাকে কিছুতেই দেখতে পাচ্ছে না। পুঁটিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে হাড়ি কাঠের দিকে। তার গলাটা হাড়ি কাঠের মধ্যে দিয়ে দিল সবাই। কে জানে কেন একবার শেষবারের মতো ডেকে উঠল পুঁটি। আর ঠিক তখনই সামনের ভিড় ঠেলে কালী দৌড়ে এলো। আজ সত্যি কেমন যেন অন্যরকম চেহারা হয়েছে তার। দুপাশের গলা বেনুনি খুলে গিয়েছে, কোমরে বাঁধা কাপড়টাও আলগা হয়ে গেছে, শরীরের সাথে কাপড়খানা যেন আলগোছে লাগানো। হাতে সেই কঞ্চি, এর থেকে বেশি আর কোনো অস্ত্র জোগাড় করতে পারেনি সে। একবার পুঁটির দিকে তাকিয়েই চিৎকার করে উঠল সে, পুটি! পুঁটিও যেন এতদিন বাদে তার কালিমাকে খুঁজে পেয়েছে। সেও করুণ স্বরে ম্যামে করে ডেকে উঠল। গ্রামের লোকে এতক্ষণে চিনতে পেরেছে পুঁটিকে। এই পুঁটি হারিয়ে যাওয়ার পর থেকেই কালী যে কি হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছিল সে তো সবাই দেখেছে। আর এক অদ্ভুত ব্যাপার, মায়ের সামনে বলি দেখতে সকলেরই ভালো লাগে, কেমন যেন একটা ভক্তি ভক্তি ভাব জাগে মনে। কিন্তু যে ছাগলটাকে তারা এতদিন চোখের সামনে দেখেছে, একটু একটু করে বড় হতে দেখেছে, তাকে হাড়ি কাটে দেখতে একটুও ভালো লাগছে না তাদের। গ্রামের বেশ কয়েকজন এগিয়ে এসে বললেন, ও মা, এ তো আমাদের পুঁটি, কিন্তু এর গায়ে এরকম রং করা কেন? ঠাকুর মশাই পড়লেন মহা ফাঁপড়ে। এদিকে সময় চলে যাচ্ছে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মা কিন্তু কারো জন্য অপেক্ষা করবে না। বলি না নিয়ে তিনি চলে গেলে কিন্তু গ্রামের পক্ষে ভয়ঙ্কর অমঙ্গল হবে, এই বলে দিলাম। গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। সত্যিই তো, হাড়ি কাঠে তোলার পর তো তাকে আর পিছিয়ে আনা যায় না। এ তো গ্রামের সকলের জন্য অমঙ্গল। কিন্তু কালী যে পিছিয়ে আসছে না, বরং তাকে আরো ভয়ানক লাগছে। পুঁটিকে আড়াল করে দাঁড়িয়ে আছে সে, হাতে তার বাঁশের কঞ্চি। পুরোহিত মশাই অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বললেন, কি হলো রে মেয়ে, কানে শুনতে পাচ্ছিস না কিছু? চলে আই, চলে আই বলছি।
তোর ওই ছাগলটা ভাগ্যবান জানবি, মায়ের পায়ে বলি হচ্ছি একেবারে মোক্ষ লাভ করবে, ওকে আর জন্ম নিতে হবে না। অবশ্যই সব তত্ত্ব কথা তোর বোঝার কথা নয়। তুই 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 সরে আই, মায়ের কাছে বাধা হয়ে দাঁড়াস না, নইলে কিন্তু তোর সব বোনাস হবে। কালীর দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমার পুটির দিকে কেউ এগোবে না, না হলে কিন্তু আপনার সর্বনাশ হবে ঠাকুরমশাই। কালী এবার তার বাঁশের কঞ্চিটা ছেড়ে সোজা পুঁটির পাশে রাখা খাঁড়াটা তুলে নিল। আমার পুটির দিকে কেউ এগোবে না কিন্তু বলে দিচ্ছি, এক কোপে তার গলা নামিয়ে দেব। কালীর এই ভয়ঙ্কর রূপ দেখে বোধহয় পুঁটিও একটু ভয় পেয়ে গেছে। সে তারস্বরে ম্যামা করে চিৎকার করে চলেছে। কালী পুঁটিকে তার কোলে এক হাতে তুলে নিল। এদিকে পুরোহিত মশাই ততক্ষণে তুমুল হইচই শুরু করে দিয়েছেন। মায়ের বলিনি এত কাণ্ড, কি তবে অভুক্ত থেকে চলে যাবেন নাকি? হ্যাঁ, তা হতে পারে না, আমি আমার প্রাণ দিয়ে দেব মায়ের পায়ে। হ্যাঁ, আজ মনে হয় কিছু একটা হয়ে যাবে। মাস্টার মশাই ছুটে এসে কালীকে আটকালেন। কি হচ্ছে কি কালী? খাড়া হাতে নিয়ে সব কি হচ্ছে? এরকম করতে আছে? কালী তার দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে বলল, আপনি জানেন না মাস্টার মশাই, ওরা আমার পুটিকে মেরে ফেলবে। আপনি ঠিকই বলেছিলেন, ভূত বলে কিচ্ছু হয় না, দেও বলে কিচ্ছু হয় না মাস্টার মশাই। এরা আমার পুটিকে চুরি করে গায়ে সাদা রং করে দিয়েছে। আমি সরে গেলে ওরা পুটিকে মেরে ফেলবে মাস্টার মশাই। পুরোহিত মশাই চোখ রাঙিয়ে বললেন, সময় পার হয়ে যাচ্ছে, এই আমি বলে দিচ্ছি, মা যদি অভুক্ত থেকে এই গ্রাম থেকে ফেরত যান তাহলে কিন্তু মহা বিপদ নেমে আসবে। মাস্টার মশাই একবার গ্রামের অন্যান্য মানুষদের দিকে তাকালেন। তারা কেউই কোনো উত্তর দিচ্ছে না। আসলে ঠিক কি করবে সেটা বুঝতে পারছে না তারা। মাস্টার মশাই কালীর হাত ধরে টান দিলেন। কালী, নেমে এসো। এ সমাজে অনেক কুসংস্কার, অনেক অন্যায় আজও ঘটে চলেছে, কিন্তু তার বিরুদ্ধে তোমার মতো ছোট্ট বাচ্চা মেয়েকে খাড়া হাতে দাঁড়াতে হবে এমন দিনও বোধহয় আসেনি। দেখাই যাক না কি হয়। নেমে এসো। কালী মাস্টার মশাইয়ের কথা ফেলতে পারে না, তবে তিনি মাঝে মাঝে কি যে বলেন সেটা বড় একটা বুঝতে পারে না সে। উঁটি বেচারা অনাথের মতো মাটিতে পড়ে অসহায়ের মতো এদিক ওদিক চাইতে লাগল। পুরোহিত মশাই আর দেরি করলেন না। এবার কারুর অপেক্ষা না করে তিনি নিজেই এগিয়ে গিয়ে পুঁটিকে হাড়ি কাঠে ঠুকিয়ে দিলেন। মেঝেতে পড়ে থাকা খাঁড়াটা নিয়ে এবার কোপ বসাবেন বলে মাথার উপরে তুললেন। পুঁটি প্রচণ্ড ভয়ে তারস্বরে ম্যামা করে ডাকতে লাগল। আর ঠিক তখনই কি হলো কে জানে, বিনা মেঘে বজ্রপাত বোধহয় একেই বলে। হঠাৎ করেই আকাশে একটা বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের ঝলক এসে লাগলো খাঁড়াটার গায়ে। পুরোহিত মশাই ছিটকে পড়লেন অনেকটা দূরে। পুঁটি আবার তারস্বরে ম্যা করে চিৎকার করে উঠল। এবার বোধহয় মা কালীও চাইলেন না যে তাঁর পুজোয় বলি হোক। শুনলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে কালীর খাঁড়া, গল্পের সূত্রধার এবং কথকের ভূমিকায় আমি আলাপন, এবং অন্যান্য চরিত্রে অমিত, সৌম্য, পার্থ, অরণ্যদেব এবং বর্ণালী। শব্দ সংযোজন এবং আবহে তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ এবং সমগ্র পরিকল্পনা টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক দুপুর 3টেয় নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।